বিবাহ.com শতভাগ গ্যারান্টি সহকারে পাত্রপাত্রী সাপ্লাই দেওয়া হয়। আমাদের নিজস্ব ডিটেকটিভ ধারা চারিত্রিক সার্টিফিকেটের হাতে পাওয়ার পরে বায়োডাটা হাতে দেওয়া হয়। আমাদের কোনো শাখা নেই। অ্যাপার্টমেন্টের জন্য যোগাযোগ করুন 017। এমন উদ্ভট সাইনবোর্ড জীবনে কোনোদিন দেখেনি ইমরোজ। এক বৃদ্ধা বিবৃতিষ্ঠান নিয়ে সাইনবোর্ডে লেখা পড়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। পাত্র পাত্রী সাপ্লাই দেওয়া হয় মানে কি? ভাষার এ কেমন অপপ্রয়োগ! ভীষণ খুঁতখুঁতে মানুষ ইমরোজ। বাংলা ছাত্র ছিল, এখন শিক্ষক। তাই এটা ওর সহ্যের বাইরে। তারা কি গরু ছাগল বা মালপত্র নাকি যে হাটে বাজারে সাপ্লাই করবে? মা ওকে জোর করে এমন আজব একটা প্রতিষ্ঠানে কেন পাঠিয়েছেন তা ওর বোধগম্য হলো না। ইমরোজ এক পৃথিবী বিতৃষ্ণা নিয়ে ভেতরে এলো। ছোট্ট একটা রুমে গাদাগাদি ভিড়, রীতিমতো লাইন পড়ে গেছে। এটা রিসেপশন নাকি গরুর ভাগার কে জানে। রিসেপশনে একজন অল্প বয়সী মেয়ে বসে আছে। ভিড় দেখে বিস্মিত হলো ইমরোজ। সে রিসেপশনে এসে মেয়েটাকে জিজ্ঞেস করলো, আমি আপনাদের প্রতিষ্ঠানের প্রধানের সাথে কথা বলতে চাই। আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে স্যার? সিরিয়াল নাম্বার কত? একজন ঘটকের সাথে কথা বলার জন্য যে অ্যাপয়েন্টমেন্ট লাগবে সেটা কে জানত? আগে জানলে আসতোই না। সে বলল, আমার অ্যাপয়েন্টমেন্ট নেই, এখন ব্যবস্থা করে দিতে পারবেন? আমি এখন সিরিয়াল নাম্বার দিচ্ছি, আপনি অপেক্ষা করেন স্যার। দেখুন, এখন ব্যবস্থা করে দিতে পারবেন না? আসলে আমি ভীষণ ব্যস্ত মানুষ। সিরিয়াল ব্রেক করলে ম্যাম ভীষণ রেগে যান। আমরা কোনো অনিয়ম করি না, আমরা স্ট্রিক্টলি আমাদের রুলস অ্যান্ড রেগুলেশনগুলো মেনটেন করি। তাছাড়া যারা আসেন সবাই কিছু না কিছু ব্যস্ততা থাকি। ইমরোজ অগত্যা কোণার দিকে একটা সিটে বসে পড়ল। ভীষণ বিরক্ত লাগছে। ওর পাশে একজন লোক এসে বসলো। পান চিবোতে চিবোতে বলল, ডিজিটাল ঘটক, আজকাল সবই ডিজিটাল। তা আপনি কি আপনার বায়োডাটা জমা দিবার আইছেন ভাইজান, নাকি আপনার কেসটা একসেপ্ট হইল কিনা সেই রেজাল্ট নিতে আইছেন? ইমরোজের বিরক্তির মাত্রা ছাড়ালো। বলল, কেস মানে? প্রথমবার বায়োডাটা জমা নেয়, এরপর ওই যে গোয়েন্দাগিরি করে দেখে কোনো লটর পটর আছে কিনা। এরপর গলা খাতে নামিয়ে বলল, চারিত্রিক সমস্যা আর কি। থাকলে সোজা বায়োডাটা ফিক্কা মারবো, না থাকলে মনে করেন কপাল ভালো, আপা সুনজর পড়লে বিয়ে পাক্কা। এটা কোথায় এসে পড়ল সে? ওর মনে হলো ফিরে যাবে, কিন্তু মায়ের কথা মনে পড়ল। তুই কি খালি গায়ে গতরে বড় হয়েছিস? নিজে তো 30 পার করেছিস, বিয়ে করছিস না। ওইদিকে তোর ছোট বোন বিবাহ উপযুক্ত হয়ে গেছে, তার দায়িত্ব নিবি না? এই প্রতিষ্ঠানের ভিজিটিং কার্ড ধরিয়ে দিয়ে বললেন, আজ এখানে গিয়ে সব সেটিং করে আসবি। এসব আমি পারবো না মা, আমার ইম্পর্টেন্ট ক্লাস আছে। স্টুডেন্টদের হাফ ইয়ারলি এক্সাম সামনে। তোর লেকচার শেষ করে যাবি, সারাদিন তো ক্লাস নিবি না। এসব আমার ভাল লাগে না। তা লাগবে কেন? আমার কথার কোনো গুরুত্বই কারোর কাছে নেই। এই বয়সে আমাকে যেতে হবে তাহলে? বাতের ব্যথা নিয়ে বুড়ো বয়সে যান কয়লা করার জন্যই তো বেঁচে আছি। ওর মা বরাবরই এমন। মেলো ড্রামা করে ইমোশনাল ব্ল্যাকমেলের মাধ্যমে তিনি কাজ হাসিল করতে ওস্তাদ। ঠিক আছে, যাব। কাজ করে আসবি, নইলে আমি ইপসিতার বায়োডাটার সাথে তোরটাও দিয়ে আসবো। তোর এই দেবদাসগিরি ছুটিয়ে তবে দম নেব। এটা অবশ্য ভয়ের বিষয়। সারা জীবন মা আর বোনকে দেখে ওর বিয়ের স্বাদ মিটে গেছে। ওরকম নাটকীয়পনা করা এক পিস ওর কপালে জুটে গেলে জীবন কয়লা হয়ে যাবে। মা একবার ওকে নিয়ে পড়লেই আর নিস্তার নেই। এই আশঙ্কায় সে ফিরে যাবার চিন্তা বাতিল করে নিজের ধৈর্যের পরিধি বৃদ্ধি করলো। মেয়েটা যে সিরিয়াল নম্বর ধরিয়ে দিয়েছিল তার নম্বর 23। সে আবার উঠে গিয়ে রিসেপশনিস্টকে জিজ্ঞেস করলো, এখন কত নম্বর চলছে? 12। সে দাঁতে দাঁত চেপে গিয়ে আবার বসলো। পাশে বসা লোকটা আরেকটা যন্ত্রণা। এক নাগারে কথা বলে ওর মাথা ধরিয়ে দিয়েছে। সে যে বিরক্ত হচ্ছে তাতে তার কোনো বিকার নেই। মানুষের স্বাভাবিক ম্যানারিজম থাকবে না? অদ্ভুত। 2.5 ঘন্টা অপেক্ষার পরে ঘটকের ঘরে যখন ঢুকলো তখন মেজাজের পারদ আকাশ দিয়ে জোর। ওকে বিসিএস ক্যাডারের পুলিশ ভেরিফিকেশনেও এত ঝক্কি পোয়াতে হয়নি বোধহয়। ভেতরে ঢুকে ওর চক্ষু চরক গাছ। ভেবেছিল বয়স্ক পান খাওয়া কোনো মহিলাকে দেখবে।
ঘটক শুনলে যে ধরনের ছবি পাশে, কিন্তু সেখানে 25 পেরোনো কোনো তরুণীকে সে একেবারেই আশা করেনি। শ্যামলা রঙের নিরীহ চেহারার একজন মেয়ে। ওর কাছে মনে হলো সব বুজরুকি। সে সময় ধরে চলা মানুষ। এই মেয়ের এমন ফালতু প্রতিষ্ঠানের জন্য তার সময়ের যে অপচয় হচ্ছে। নিজের যাবতীয় জীবনের ধরাবাঁধা রুটিনে ব্যাঘাত করেছে। তা কে ফেরত দেবে? কেবিনে প্রবেশের আগে সে নাম ফলকে নামটা দেখেছিল, রাত্রি করিম। আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? ইমরোজের মুখে তখন অমাবস্যার আধার। বিয়ের ব্যাপারে। এটুকু বলতেই রাত্রি নামের তরুণী ওকে থামিয়ে দিল। আমার কাছে লোকে বিয়ের বিষয়ে কথা বলতে আসে, তা সিম্পল। আপনি? এবার আর ইমরোজের পক্ষে নিজের মেজাজের পারদ নিয়ন্ত্রণ করা সম্ভব হলো না। নিরীহ চেহারা হলেও ভদ্রতার লেশমাত্র নেই এই মেয়ের মধ্যে। স্যাম্পল মানে? ক্লায়েন্টকে আপনারা এইভাবে ট্রিট করেন? আপনার কথাবার্তা ভীষণ অশালীন আর অভদ্র। এক্সকিউজ মি, কি বলেন? আমি অভদ্র, অশ্লীল? আপনি বিনয়ের অবতার। আমাদের রেপুটেশন নিয়ে বাজে কথা বলার রাইট আপনাকে কে দিয়েছে? ঝাঁঝালো গলায় বলল রাত্রি। এটুকু রেপুটেশন বলে? বাইরে যে সাইনবোর্ড টাঙিয়েছেন তাতে লিখেছেন পাত্র পাত্রী সাপ্লাই দেওয়া হয়। সেটা অত্যন্ত ফালতু কথা। আপনার আসলে গবাদি পশুর ব্যবসা করার উচিত ছিল। হয়েছেন ঘটক। এদেরকে আমি চিনি না ভেবেছেন? এরা শুধু নানা ভুজং ভজং দিয়ে ডাকাতি করার ধান্দা করে। নানান বাহানের যখন তখন টাকা আদায় করা ছাড়া এদের কোনো কাজ নেই। রাত্রির মুখায়ব মুহূর্তেই বদলে গেল। একটু আগের দেখা শান্ত চোখ দুটো ক্রোধে জ্বলে উঠল। প্রবল রাগে ফেটে পড়ল সে। আপনি একসাথে দুটো শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এক, আপনি দুটো প্রফেশনকে ইনসাল্ট করেছেন। দুই, একজন নারীর সাথে জঘন্য ব্যবহার করেছেন। আপনি বেরিয়ে যান, আপনার কাজ আমি নেব না। এমন স্পর্ধা আজ অব্দি কারোর হয়নি। ইমরোজের অহমে আঘাত লেগেছে। সেও তেতে উঠে বলল, আমারও এসব ধাপ্পাবাজদের খপ্পরে পড়ার কোনো ইচ্ছে নেই। বলে সে তড়িৎ বেগে উঠে দাঁড়ালো। দরজার কাছাকাছি যেতে মায়ের হুমকির কথা মনে পড়ল। এরপর সে ঘুরে দাঁড়িয়ে এগিয়ে এলো। কাজটা তো আপনাকে নিতেই হবে। আপনার জন্য আমার 3 ঘন্টা সময় নষ্ট হয়েছে। কাজ না দিলে আমি ক্ষতিপূরণ দাবি করব। আমি কারো বাধ্য নই, আমার যার কাজ ইচ্ছা নিতে পারি। তাহলে ক্ষতিপূরণ হিসেবে কাজটা নিন, আমি চলে যাই। আপনার ভাষায় এটা একটা ধান্দাবাজ প্রতিষ্ঠান, তবুও কাজটা দিতে চাইছেন, তার মানে প্রয়োজনটা আপনারই বেশি, তাই না? ইমরোজ দাঁতে দাঁত পিষল, চোয়াল শক্তর। এই মেয়ে ওর বাধ্যবাধকতা ধরে ফেলেছে। চেহারা দেখে মনে হয় ভাজা মাছ উল্টে খেতে জানে না, অথচ আস্ত শিং মাছ হাতে ধরে 1 গ্লাস পানি দিয়ে কত করে গিলে ফেলতে পারে। অগত্যা জীবনে প্রথমবার মা ভিন্ন অন্য নারীর কাছে সে দুঃখ প্রকাশ করতে বাধ্য হলো। আচ্ছা, আমার ধান্দাবাজ বলা আমার উচিত হয়নি, তার জন্য সরি। জেনে ভালো লাগলো। কিন্তু আপনিও আমার সাথে ভীষণ বাজে ব্যবহার করেছেন। একটা সরি আমারও পাওনা আছে। জলদ গম্ভীর গলায় বলল ইমরোজ। শুরুটা আপনি করেছিলেন। আমি সায়েন্স মেনে চলি। নিউটনের 3য় সূত্র পারেননি? সব ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। ক্রিয়া যেহেতু আপনার, প্রতিক্রিয়া তো হজম করতেই হবে, তাই না? তাই আমার সরি বলার কোনো প্রশ্নই আসে না। বিদ্রুপ ঝরল কথায়। তাহলে কাজটা করুন। কথাটা কেমন যেন নির্দোষের মতো শোনাচ্ছে। আমি ইন্ডিপেন্ডেন্ট বিজনেস করি, কারো তাবিদারি নয়। এমন ঔদ্ধত্য মাখা বিদ্রুপে ইমরোজের মাথার শিরা দপদপ করছে। এর হিসাব সে তুলে রাখবে ভবিষ্যতের জন্য। মস্তিষ্কের আগ্নেয়গিরি সামলে সে যথাসম্ভব ভদ্রচিত স্বরে বলার চেষ্টা করল। আমরা কি আলোচনা আগাতে পারি প্লিজ? মেয়েটা ওর কাদায় পড়া অবস্থা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে। এবার ভালো শোনাচ্ছে। আচ্ছা বসুন তাহলে। বায়োডাটা এনেছেন? অসভ্য মেয়েটার হাসি দেখে ওর গা জ্বলে যাচ্ছে, তবুও বসে বায়োডাটা বের করে দিল। ইস্পিতা আহমেদ, বয়স 23। উনি সম্পর্কে আপনার কে হন? আমার ছোট বোন। আচ্ছা, ওর জন্য কেমন পাত্র পছন্দ? একজন ভালো ফ্যামিলির ভদ্র ছেলে। বায়োডাটায় চোখ বুলাতে বুলাতে সিরিয়াস পেশাদারি গলায় প্রশ্ন করল রাত্রি। কোনো নির্দিষ্ট প্রফেশন প্রেফার করবেন? বায়োডাটা তো দেখছেন, ওর যোগ্যতা অনুযায়ী প্রফেশন হলেই হবে। তবে জেন্টলম্যান হতে হবে, ভালো ফ্যামিলি হতে হবে। আপনার বোনের কোনো অ্যাফেয়ার আছে? না,
ও খুব ভালো মেয়ে। রিলেশনশিপে থাকলেই মেয়ে খারাপ হয়ে যায়? দেখুন, ও আমার বোন। তাকে জিজ্ঞাসা করেছিলেন? না, কিন্তু আমি জানি ও এমন কিছু করবে না। সমস্যা নেই, থাকলেও আমাদের ডিটেকটিভ টিম সেটা বের করে দিতে পারবে। ওর উপরে গোয়েন্দাগিরি করবেন, এটা কিন্তু এথিক্সের পরিপন্থী। সবার প্রাইভেসি আছে। আমরা আমাদের রেপুটেশনের ব্যাপারে অত্যন্ত স্ট্রং। অনেক ছেলেমেয়েরা আছে প্রেম করে, কিন্তু ভয় বা সংকোচে বাসায় বলতে পারে না। পরিবারের পছন্দে বিয়ে করে ফেলে, কিন্তু পুরনো প্রেম ভুলতে পারে না। ফলাফল ডিভোর্স। আমাদের 4 বছরে এমন রেকর্ড নেই। পরে বিভিন্ন কারণেই বনিবনা না হতে পারে, তখন ডিভোর্স হতে পারে। সেই সব আমরা ক্লায়েন্টের ইন্টারভিউর মাধ্যমে সমমনা খুঁজে আরও অনেকগুলো ক্রাইটেরিয়াল বিবেচনা করে এরপর সিলেক্ট করে কিছু নাম প্রস্তাব করি। এর মধ্যে তারা যেসব পছন্দ করেন সেই সব নিয়ে কথা আগায়। এমনি এমনি এত অল্প সময় আমাদের এত সুখ্যাতি তৈরি হয়নি। অহংকারে এই মেয়ের মাটিতে পা পড়ছে না, এমন বেয়াদব আর অভব্য মেয়ে সে জীবনে দেখেনি। ইমরোজ একটা সরকারি কলেজে জয়েন করেছে, বছর 2 হয়েছে। শিক্ষক হিসেবে সে যখন ক্লাসে যায়, পিনপত নীরবতা নেমে আসে ক্লাস জুড়ে। সেটা ওর প্রতি সমীহ থেকেই হোক বা লেকচার পছন্দ করে বলেই হোক, কিন্তু যথেষ্ট সম্মানিত মানুষ সে। ছাত্র জীবনেও সে সবসময় খুব বেছে বেছে বন্ধুত্ব করেছে, বাজে আড্ডায় কোনো দিন থাকেনি। পোশাকে চলনে বলনে সবেতেই ভীষণ খুঁতখুঁতে, খানিকটা রকছোটা। তবে ওর গুরু গম্ভীর ব্যক্তিত্বের জন্য কেউ ওকে কোনো দিন ঘাটায়নি, এভাবে কথা বলারও সাহস পায়নি। এই মেয়ে কিনা ওকে রীতিমতো অপমান অপদস্থ করেছে। আপনার নাম আর ফোন নাম্বার দিন, আমাদের ভেরিফিকেশন শেষ হলে আপনার সাথে যোগাযোগ করব। ইমরোজ ওর একটা ভিজিটিং কার্ড এগিয়ে দিল। সে চোখ বুলিয়ে বলল, যাকে তাকে নিজের ছাত্র ভেবে বসে লেকচার শোনানোর স্বভাব তাহলে এই জন্যই। এবার কিন্তু আপনি শুরু করছেন। রাত্রি ওর কথা গায়ে না মেখে ইন্টারকমে একজনকে ভেতরে আসতে বলল। একটা ছেলে ভেতরে এলে তাকে বাইরেটা আর ওর ভিজিটিং কার্ড ধরিয়ে দিয়ে গুরুত্বপূর্ণ গলায় বলল, এটা নাও, একটা ফাইল তৈরি করে জাহিদ ভাইয়ের কাছে পাঠিয়ে দাও। এবার ইমরোজের দিকে তাকিয়ে বলল, আমরা ঘাটে ঘাটে টাকার ধান্দা করি না। ইনভেস্টিগেশন শেষ হলে একটা কন্ট্যাক্ট পেপার সাইন করি। বিয়ে হলে একেবারে পুরো চার্জ নেই, যদিও চার্জ একটু বেশি, কিন্তু কাজে টেকসই। দামে কম মানে ভালো টাইপ কাজ আমরা করি না, যোগ্য পারিশ্রমিকে পোক্ত কাজ আমাদের। ইমরোজ বেরিয়ে এলো থমথমে মুখে। আজ কার মুখ দেখে যে ঘুম থেকে উঠেছিল মনে পড়ল, আয়নায় নিজের মুখই দেখেছিল প্রথম। সে হিসেব তুলে রাখলো, অবশ্যই ঋণ রাখবে না, সুদ সমেত ফেরত দেবে। ইপসিতা পার্কে বসে অপেক্ষা করছে, উৎপল এখনও আসছে না। এই ছেলে সবসময় লেট লতিফ, অথচ সে চিন্তায় শেষ হয়ে যাচ্ছে। উৎপল আসতে সে হিসিয়ে উঠে বলল, দেরি হলো কেন? জ্যাম ছিল তো। সারা ঢাকায় শুধু তোমারই ট্রাফিক জ্যাম থাকে, আর কারোর থাকে না? আমার পার্সোনাল হেলিকপ্টার আছে নাকি যে উড়ে এখানে এসেছি? আচ্ছা সরি, হয়েছে। এবার বলো, এত জরুরি তলব কেন? উৎপল, মা আমার বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে উঠেছে। বাসায় আমার কথা বলে দাও। ভাইয়া জানলে সর্বনাশ, মেরে ফেলবে আমাকে। বড় ভাইকে এত ভয় পাও কেন? উনি নিশ্চয়ই বাঘ ভাল্লুক না। উৎপল নিজের কথা চিন্তা করলো, সেও তো বড় ভাই, কিন্তু ওর ছোট বোন ওকে যেভাবে শাসন করে, ভাগ্যিস রাত্রি ওর বড় বোন নয়, নইলে ওর জীবন তেজপাতা হয়ে যেত। তোমার মাকে বলে দেখো। মাকেও বলা সম্ভব না, কেঁদে কুটেই বাড়ি মাথায় তুলবে। ভাইয়া জেনেই যাবে। তুমি তোমার বাসায় বলো, ওদের কনভিন্স করে আমার বাসায় প্রস্তাব পাঠাও, এছাড়া আর কোনো উপায় নেই। উৎপল শঙ্কিত বোধ করলো, ওর বোন দুনিয়ার সকল মানুষের বিয়ের দায়িত্ব নিতেছে, অথচ বড় ভাইয়ের দিকে নজর নেই, না নিজের দিকে আছে। রাত্রি নিজে বিয়ে করে শ্বশুরবাড়ি চলে গেলে ধীরে সুস্থে সে মাকে বুঝিয়ে বলতে পারত ইপসিতার কথা। যে নিজে বিয়ে করেনি সে নাকি বিবাহ.com নামের প্রতিষ্ঠান চালায়। এ কেমন অবিচার! এটা একদিন রাত্রিকে বলতেই উত্তরে বলেছে, তোমার কথায় যারা বিষ বিক্রি করে তাদের বিষ আগে খেয়ে দেখা উচিত। 20 আর বিয়ে এক হলো? উৎপল উত্তর শুনে হতভম্ব গলায় প্রশ্নটা করেছিল বোনকে। সেটা আমি কিভাবে জানবো? আমি বিয়ে করেছি নাকি বিষ খেয়ে দেখেছি? রাত্রি মনে করে বিয়ে নিয়ে কাজ করার মতো
প্যারা পৃথিবীর আর কোনো প্রফেশনে নেই। একবার একটা বিয়ে প্রায় চূড়ান্ত করে ফেলেছিল, কিন্তু কনের পাত্রের নাম ডাক পছন্দ হয়নি। এঙ্গেজমেন্টের দিন পাত্রের এক খালা ওই নামে ডাকায় মেয়ে বেঁকে বসে। সারা জীবন ওই পরিবারের মানুষেরা তাকে অমুকের বউ বলে ডাকবে, এটা সে নিতে পারবে না। নামটা যেন কী ছিল এখন মনে নেই। অথচ ছেলে দেখতে সুদর্শন আর পেশায় ডাক্তার বলে পাত্রীপক্ষই বেশি আগ্রহ দেখিয়েছিল। এই নিয়ে দুই পরিবারের মধ্যে প্রায় ধুন্ধুমার লেগে যায় যে অবস্থা। শেষ মুহূর্তে রাত্রির মধ্যস্থতায় সেই পরিস্থিতি ঠিক হয়েছিল, কিন্তু বিয়েটা হয়নি। অনেকের আবার হাজারটা ক্রাইটেরিয়া থাকে। ছেলের নাক বেশি লম্বা হওয়া যাবে না, মেয়ে খাটো হওয়া যাবে না, চোখের রং কালো হতে হবে, সকালে ঘুম থেকে উঠে কিনা এসব তো থাকেই। সাথে ছেলে গোসল করে গামছা বা তোয়ালে বিছানায় রাখে কিনা এসবও অন্তর্ভুক্ত থাকে। এরকম সমস্যা এড়াতে সে পাত্রপাত্রীর ইন্টারভিউ নিয়ে সমস্ত খুঁটিনাটি শুনে নেয়। রীতিমতো ইন্টারোগেশন চলে তখন। এত ব্যক্তিগত কথাবার্তার উত্তরও অনেকে দিতে চায় না অনেক সময়, তবে ওর কনভিন্সিং পাওয়ার ভালো। এরকম উদ্ভট সব ঝামেলা মেটাতে সে গলদঘর্ম হয়। সারাক্ষণ মহাব্যস্ত থাকতে হয়, যে না খাওয়া ভুলে যায়। তবে এক একটা বিয়ে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবার পরে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। চ্যালেঞ্জ ফেস করতে সে আনন্দই পায়, নয়তো জীবন পানসে হয়ে যেত। ইনভেস্টিগেশন চলার সময় সে এই ব্যক্তিগত প্রশ্নোত্তর পূর্ব সেরে ফেলে। আজ 3 জনকে শিডিউল দিয়েছে, এর মধ্যে একটা ইপসিতার। গত পরশু ইমরোজকে কল দিয়ে আজ বিকেল 4টেই একটা রেস্টুরেন্টের ঠিকানা দিয়ে সেখানে থাকতে বলেছে বোনকে নিয়ে। এখন তৈরি হচ্ছিল, মা এসে বলল, তোর বাবাকে গিয়ে বল খাবার দিয়েছি, তুইও আয়। আবারও ঝগড়া করছো? হ্যাঁ, ঝগড়া তো খালি আমিই করি, তোর বাপ তো নিরহ মানুষ। রাত্রি হেসে ফেলল। কি হয়েছে? কি আবার হবে? আমি একটা উন্মাদ মানুষের সাথে সারা জীবন সংসার করলাম, যার দিন দুনিয়ার সব খবরের কাগজ আর টিভির টক শো যে যত মনোযোগ দিয়ে শুনে, আমার কথা তার অর্ধেক মনোযোগ দিয়েও যদি শুনতো। আমি গিয়ে বললাম আজ বড় আপা আসবে। সে বলল আচ্ছা। কতক্ষণ পরে বাজারের বেকার লিস্ট ধরিয়ে দিলাম। বলে কি না, আজ এত আয়োজন কিসের জন্য? এখন বল, এই লোকের সাথে কি করা উচিত? খুব খারাপ কাজ হয়েছে। তুমি এক কাজ করো, বাবাকে আজ আর খেতে দিও না, টকশো খেয়ে পেট ভরাক। সিরিয়াস ভঙ্গিতে বলা রাত্রির কথা শুনে মায়া কিছুক্ষণ অবিশ্বাসের দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। এরপর রেগে গিয়ে বললেন, রাত্রি একদম ফাজলামো করবি না আমার সাথে। সকালে তোর বাবাকে কতগুলো ওষুধ খেতে হয় জানিস না? এভাবে ব্যাককেলের মতো কথাটা বলতে তোর বুক কাঁপলো না একবারও? রাত্রি নিরীহ গলায় বলল, তুমি তো বললে বাবার সাথে কি করা উচিত, আমি সাজেশন দিলাম একটা। আমি সংসার করছি একটা উন্মাদ মানুষের সাথে, 2টা হাফ উন্মাদ জন্ম দিয়েছি, সবগুলোর মাথায় বাপের মতো ঘিলু নাই। তোর খেতে হবে না, যা সামনে থেকে। রাত্রি হেসে তৈরি হওয়ায় মন দিল। মা সারাক্ষণ রেগে এটা সেটা বলতে থাকেন। বাবার প্রতি তার অভিযোগের অন্ত নেই, কিন্তু মায়েরও শেষ নেই। তার নামের পুরোটাই বাবা আর ওদের 2 ভাই বোনের জন্য। একেবারে রেডি হয়ে সে বাবার ঘরে গেল। তিনি পত্রিকায় মুখ ডুবিয়ে বসে আছেন। বাবা কি করছো? দেখতেই তো পাচ্ছিস, আবার জিজ্ঞেস করছিস কেন? রাত্রি গলা নামিয়ে বলল, মা কিন্তু রেগে আছে, ওদিকে পরিবেশ খুব গরম। হোক, সব চলে পড়ে যাক, আমার কি। মা বলেছে বড় খালামণি আসলে তার সাথে কিছুদিনের জন্য চলে যাবে। সত্যি বলেছে? তোমার মনে হচ্ছে আমি মিথ্যে কথা বলছি? বলেছি এবার গেলে সহজে আর ফিরবে না। তোর মা রাগ করে চলে যাবে, তুই মেয়ে হয়ে ওকে আটকাতে পারছিস না। আমি কিভাবে আটকাবো? রাগ তো তোমার সাথে করেছে। একটা বুদ্ধি দে, তোর তো অনেক বুদ্ধি। তুমি একটা কাজ করো, খেয়ে রান্নার প্রশংসা করো, দেখবে রাগ গলে পানি হয়ে গেছে। আচ্ছা যাচ্ছি। খাবার টেবিলে 4 জনই বসেছে। উৎপলের চোখ এখনও ঘুম ঘুম, খাচ্ছে দ্রুত। বাবা খাবার মুখে তুলে বললেন, তোমার হাতের রান্নার কোনো তুলনা হয় না মায়া, তোমার ওই খিচুড়িটা আমার বড্ড প্রিয়। মায়ের চোখ উজ্জ্বল হয়ে উঠল। কিছু বলতেই চাচ্ছিলেন, এর মধ্যে বাবা আবার বললেন,
শুধু ঝালটা একটু বেশি হয়েছে। তোমার ঝাঁঝের কিছুটা এর সাথে ব্লেন্ড হয়েছে মনে হয়। মা চোখ দিয়ে আগুন ঝরিয়ে উঠে বললেন খাবার ফেলে। রাত্রি মাথায় হাত দিল। ওর মিটমাট করে দেবার পরিকল্পনা মাঠে মারা গেল। উৎপল ঘটনা কি বুঝতে চেষ্টা করছে। রাত্রির দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে সে ফিসফিস করে বলে, তোমার কাহিনী কি ভাইয়া? পরে খবর নিচ্ছি। উৎপল কারো কথায় বুঝতে পারল না। কেবল বুঝলো বিচ্ছু বোন কিছু কি আন্দাজ করেছে ওর আর ঈপ্সিতাকে নিয়ে। তা কি করে সম্ভব? সে আর কি করেছে গো বেচারা মুখ করে সেসব খতিয়ে ভাবার চেষ্টা করলো। ইমরোজ ঈপ্সিতার ঘরের দরজায় নক করলো। ঈপ্সিতা দরজা খুলে বলল, ভাইয়া এসো। ইমরোজ ঘরে ঢুকে আশেপাশে তাকিয়ে ঘরের অবস্থা পর্যবেক্ষণ করলো কপাল কুঁচকে। বিছানায় কাঁথা বালিশ এলোমেলো, এক পাশে চাদর ওপরে উঠানো, অন্য পাশে ঝুলে আছে অনেকটা। টেবিল জুড়ে বইপত্র ছড়ানো ছিটানো। টেবিলের কাছে এগিয়ে এসে দেখলো গতকালের কফির মগে তলানিতে কফি শুকিয়ে গেছে। তোর ঘরের এমন অবস্থা কেন? এখানে মানুষ থাকতে পারে? আমার এক্সাম চলছে ভাইয়া। তাতে কি হয়েছে? এখন বড় হচ্ছিস না? তাছাড়া রুচিবোধেরও তো একটা বিষয় আছে। কয়দিন পর শ্বশুরবাড়ি যাবি। ঈপ্সিতার মুখে চলে এসেছিল, তোমার বউ হয়ে যে আসবে তার ঘর সাজানোর দরকার পড়বে না। উৎপলটা কেমন কে জানে। ওর ভাইয়ের মতো এমন খুঁতখুঁতে বাতিক অন্তত তার নেই, এটুকু সে নিশ্চিত। পরীক্ষা চলছে, বইপত্র ঘাটাঘাটি হচ্ছে নিয়মিত, আবার এলোমেলো করতেই হবে। যে জিনিসের এতটুকু স্থায়িত্ব নেই তা গুছিয়ে লাভটা কি? কথা বলতে বলতে নিজেই টেবিল গুছানো শুরু করলো ইমরোজ। সর্বনাশ, এখানে উৎপলের পাঠানো চিঠি আছে কিছু, ভাইয়ার হাতে পড়লে রক্ষা নেই। সে হন্তদন্ত হয়ে টেবিলের কাছে এসে বলল, ভাইয়া তোমার করতে হবে না, আমি গুছিয়ে নেব। তোমার দেরি হয়ে যাবে কলেজে যেতে, তুমি বসো না। ইমরোজ ঘড়ি দেখে নিয়ে সম্মত হয়ে বলল, ঠিক আছে, গুছিয়ে ফেলিস। যা বলতে এসেছিলাম, তুই কাল ফ্রি আছিস? কেন? না, আমার সাথে এক জায়গায় যেতে হবে তোকে। একজন তোর সাথে কথা বলবে। একজন কি? ভাইয়া তোমার গার্লফ্রেন্ড হয়েছে? কংগ্রেচুলেশনস, আমি কাল ফ্রি আছি। উত্তেজিত গলায় বলল ঈপ্সিতা। ইমরোজ রেগে গেছে। এত অল্পতে তার ভাইটা কিভাবে রেগে যায় কে জানে। গার্লফ্রেন্ড? তোর মাথা গেলে এসব ঘুরো নাকি? একদম এসব বাজে বাজে বিষয় নিয়ে মাথা কামাবি না, বলে দিলাম। ঈপ্সিতার মনে হচ্ছে সে অনার্স ফাইনাল পরীক্ষা দেওয়া 23 বছরের কোনো তরুণী না, সে 16 বছরের কিশোরী। তাহলে কে? ঘটক তোর সাথে কথা বলবে। কি? ইমরোজ বেরিয়ে যাচ্ছে। সে বিস্ফোরিত দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে। আগে জানলে কি আর বলতো সে ফ্রি আছে। নিজের বোকামির জন্য নিজের মাথা দেওয়ালে ঠুকতে ইচ্ছে করল ওর। ইমরোজ বড় ভাই হিসেবে ওভার প্রোটেক্টিভ। একবার একটা ছেলে ওকে চিঠি দিয়েছিল, জীবনে প্রথমবার প্রেমপত্র পেয়েছিল। আজকাল তো কেউ চিঠি লেখে না। ছেলেটাকে সে পাত্তা দেয়নি একদম। বাসায় এসে বলে দিয়েছিল তখন কোন ক্লাসে পড়তো, 8 বা 9। তাই চিঠিটা খুব পড়তে ইচ্ছে হয়েছিল। কিন্তু ইমরোজ সেই চিঠিটা নিয়ে সোজা ওই ছেলের বাসায় গিয়ে তার বাবার হাতে দিয়েছিল। আগে চিঠিটা পড়ে নিয়ে যদি বাসায় বলতো তখন এর জন্য আফসোস হয়েছিল। ইমরোজ ওকে ভীষণ ভালোবাসে, স্নেহ করে, এটা সে বোঝে। সেও ভাইকে খুব ভালোবাসে, সেখান থেকে সমীহ করে। ওই অভদ্র মেয়ের সাথে আবার মুখোমুখি বসতে হবে আজ, এটা ভেবে ইমরোজের মন তেতো হয়ে আছে। ভাইয়া এসবের জন্য এমন তাড়াহুড়োর কি আছে? আমার পরীক্ষা অন্তত শেষ হোক। বিয়ে তোর পরীক্ষার মধ্যে হচ্ছে না? ওরা রেস্টুরেন্টে ঢুকলো। এরপর ঈপ্সিতা যাকে দেখলো তাকে সে এখানে আশা করেনি। এটা তো উৎপলের বোন রাত্রি। ওকে পরিবারের সবার ছবি দেখিয়েছে সে, সেখান থেকে চেনে। এরপর রাত্রি আর ইমরোজের মধ্যে যা ঘটলো, সাইক্লোন না সুনামি বলা যায় এটাকে। উৎপলের সাথে ওর বিয়ের ভবিষ্যৎ চিন্তা করে ঈপ্সিতার মাথা ভো ভো করতে লাগলো। রাত্রি যখন ইমরোজকে বলল, আমাদের স্পেস দরকার, ওনাকে কিছুটা প্রশ্ন করব। ঈপ্সিতা তখন ভেতরে ভেতরে ভীষণ আনন্দিত হয়েছিল। ভেবেছিল যাক, উৎপল তো বাড়িতে বলার সাহসই পাচ্ছে না। এই সুযোগে রাত্রির সাথে ভাব জমিয়ে নিজেই ওদের বিষয়টা খুলে বলবে। বিয়ের রাস্তা পরিষ্কারে এবার নিজেই মাঠে নামবে। কিন্তু এখান থেকে যে বিপত্তির সূত্রপাত হবে তা সে জানবে কিভাবে? স্পেস দরকার কেন? আমার সামনে জিজ্ঞেস করুন, যা করার। ওকে আপনার সাথে একলা ছাড়বো না।
কেন? ও ছোট মানুষ, আপনার ভুলভাল প্রশ্ন কি বিভ্রান্ত করতে পারে? হাতে ঘা লাগলো রাত্রির। সে ঈপ্সিতার দিকে তাকিয়ে ইমরোজকে উদ্দেশ্য করে বলল, আমি তো ভেবেছিলাম উনি প্রাপ্তবয়স্ক, কিন্তু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ছাড়তে ভরসা পাচ্ছেন না। আবার বিয়ে দিতে চাইছেন কেন? যেদিন মনে হবে আপনার বোনের বিয়ের বয়স হয়েছে সেই দিন আসবেন। বিয়ের বয়স কেন হবে না? প্রাপ্তবয়স্ক হলেও সে যথেষ্ট ভদ্র মেয়ে। বড় ভাই হিসেবে যে কোনো পরিস্থিতিতে ওকে সামলানো আমার কর্তব্য। শুনুন, আপনার বোন বিয়ের আসর থেকে পালানোর প্ল্যান করা কোনো তরুণী নয়। আমিও তাকে সাহায্য করতে আসা কোনো বান্ধবী নই যে ওকে নিয়ে ভেগে যাব। এরপর ওর বয়ফ্রেন্ডের সাথে বিয়েতে সাক্ষী হিসেবে কাজী অফিসে হাজির থাকবো। এখানে আপনার ওই অকারণে ইনসিকিউরেট হওয়ার কারণ কি? ইমরোজ নাছর বান্ধা। সে বলল, আপনি এত উদ্ভট উদাহরণ কই পেলেন? আপনি যেভাবে একজন 23 বছরের মেয়েকে 15 বছরের বাচ্চা মেয়ের মতো ট্রিট করছেন, এমন উদ্ভট আচরণের সাথে খাপ খাওয়ার মতো অতটা উদ্ভট উদাহরণ টানেনি নিশ্চয়ই। এখন কিছুক্ষণের জন্য জানতো, আর আমি সারাদিনের জন্য সময় নিতে আসিনি, আমারও আরও কাজ আছে। ঈপ্সিতা এবার মৃদু গলায় ইমরোজকে বলল, ভাইয়া সমস্যা নেই, আমি ওনার সাথেই কথা বলতে পারবো। ইমরোজ এবার কাঁধবা ঝাঁকিয়ে বলল, ওকে, যেতে পারি, কিন্তু আমি আগে প্রশ্নগুলো দেখতে চাই। কেন? কেন নয়, আমি কোন ভরসা আপনার সাথে ওকে রেখে যাব? কে নাকি প্রশ্ন করে ওর মাথায় আপনার উর্বর সব আইডিয়া ঢুকিয়ে দেবেন কে জানে। নইলে প্রশ্নগুলো দেখাতে সমস্যা কোথায়? এই আধা উন্মাদ লোকটার কাজ নেয়াই ভুল হয়েছে। অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে রাত্রি। সে একরাশ বিরক্তি নিয়ে বলল, কিছু প্রশ্ন আছে, এর উত্তর ফ্যামিলিদের বড়দের সামনে দিতে সংকোচ হতে পারে। ও যাতে মন খুলে ওর প্রশ্নের উত্তর দিতে পারে, সেজন্যই আপনার এখান থেকে যাওয়া জরুরি। আপনার মহা উর্বর মাথায় কথাগুলো ঢুকছে ঠিকঠাক? ঈপ্সিতা দেখলো পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এরা দুজন এমন সাপে নেউলে আচরণ করছে কেন, তাও ওর বোধগম্য হচ্ছে না। ইমরোজ ভীষণ জেদি, হয়তো সেদিন কিছু হয়েছিল এবং ওর ভাই নির্ঘাত খুব একটা সুবিধা করতে পারেনি, সেজন্য আজ এই আজগুবি কথাবার্তা বলে উস্কাতে চাইছে। ওদিকেও বারুদ উৎপরের কাছ থেকে রাত্রির ব্যাপারে সে শুনেছে। সলতে আগুন যে কোনো মুহূর্তে জ্বলে উঠবে দাও দাও করে, তাই সে মধ্যস্থতায় নামতে চাইল। ভাইয়া প্লিজ, তুমি কিছুক্ষণের জন্য যাও না। কিছু একটা ভাবলো ইমরোজ, এরপর বলল, আমি যাব বললাম তো, তবে প্রশ্নগুলো জানতে চাই। রাত্রি এবার একটা ফাইল থেকে একটা কাগজ বের করে এগিয়ে দিল গজগজ করতে করতে। পরবর্তী ক্লায়েন্ট চলে আসার আগে এই ঝামেলা শেষ করতে চাইলে বলে আপাতত আপত্তি করল না। প্রশ্নগুলো পড়তে পড়তে ইমরোজের কপালে বিস্ময়ের ভাঁজ পড়ল, দৃষ্টি বিস্ফোরিত হলো। এগুলো কেমন প্রশ্ন? কিছু প্রশ্ন পড়ে যত নিচের দিকে যেতে থাকলো তত ওর ভ্রু কুঁচকে যেতে থাকলো। নিজের নাম ডাকেন, অন্যের নাম ডাকা সহ্য করতে পারবেন? নাক ডাকা কি সহ্য করার মতো জিনিস? মশার জন্য মশারি ফেভার করেন। বার্সেলোনা নাকি রিয়াল মাদ্রিদ, আর্জেন্টিনা না ব্রাজিল? বিয়ের সাথে এই প্রশ্নের যোগসূত্র কি সেটা ইমরোজের বোধগম্য হলো না। প্রেম করেন? কয়টা প্রেম করেছেন? আপনার বেটার হাফের পূর্ব প্রেমের কিভাবে অ্যাকসেপ্ট করবেন? এরকম ফালতু প্রশ্ন। তরকারিতে ঝাল বেশি খান না কম? শুটকি ভর্তা পছন্দ? শপিং করতে পছন্দ করেন? গাড়ি গহনার প্রতি আকর্ষণ আছে? প্রিয় ফুল, প্রিয় খেলা, প্রিয় পারফিউম, প্রিয় পোশাক, প্রিয় লেখক সহ অসংখ্য অর্থহীন প্রশ্ন দিয়ে ভর্তি। আগ্রহ হারিয়ে ফেলল। আরও কি আজব গুজব প্রশ্ন আছে সেটা জানতে ইচ্ছে করল না, বরং ইমরোজ বিরস গলায় বলল, এসব কোনো প্রশ্ন হলো? এই ধরনের প্রশ্নের আইডিয়া যার মাথা থেকে বেরিয়েছে সে নির্ঘাত মূর্খ। রাত্রে একবার শ্বাস টেনে নিয়ে এরপর নিঃশ্বাস ছেড়ে ইমরোজের দিকে তাকিয়ে সেই গা জ্বালানো হাসি হাসল। এরপর বলল, সবগুলো রিয়েল লাইফে কাজে লাগার মতো প্রশ্ন। আপনার সারা জীবন কেটেছে বিসিএস গাইডের অকিছু প্রশ্ন পড়ে আর একাডেমিক বইয়ের তৈলাক্ত বাসে বানরের উঠানামার মতো অবাস্তব ম্যাথের সলিউশন শিখে। সেই জন্য এই কেজু প্রশ্ন আপনার নিরেট মাথায় ঢুকছে না। নিজের মূর্খতে প্রমো দিয়ে দিলেন এসব বলে। আপনি যেগুলো বলছেন সেগুলো মোটেও মূল্যহীন নয়। অবশ্যই মূল্যহীন। আপনি বাংলা পড়ান। আপনি উগান্ডার পররাষ্ট্রমন্ত্রীর নাম জেনে কি করবেন?
তার সাথে আপনার কি কাজ? তিনি আপনার কাছ থেকে বাংলা শিখবেন, নাকি নৈশবোধ ছাড়তে ছাড়তে তার সাথে চর্চাপদ আর বৈশ্য পদাবলী নিয়ে আলোচনা করবেন? এবার এই মেয়ের বিদ্যার দোষ সে বুঝতে পেরেছে। সেটাই তো স্বাভাবিক, নইলে এত কিছু থাকতে ঘটকালি করছে কেন? আপনার মাথায় কিচ্ছু নেই। যেন রায় শুনিয়ে দিল সে। রাত্রির গলা শান্ত, অথচ চোখে আগ্নেয়গিরি। আপনার মাথায় অনেক কিছু আছে, গোবর আছে বলে ঠাসাও ভালো আছে মাথায়। অনেক কিছু থাকলে তৈলাক্ত বাঁশের বানরের উঠানামার সময় আর দূরত্ব নির্ণয় নিয়ে না মাথা ঘামিয়ে বাঁশের আগে তেল কে মাখিয়েছিল আর এর প্রয়োজনীয়তা বা কি ছিল সেটা বের করায় মন দিতেন। আপনি যে চূড়ান্ত অভদ্র, এটাকে আপনি জানেন? না, জানতাম না। এখন জানিয়ে মস্ত বড় উপকার করলেন। এই উপকারের ঋণ আমি কোনোদিন ভুলতে পারবো না। নাটকে গলায় বলল রাত্রি। ওর ইচ্ছে করছে এই ছেলের ঘটকালি করতে, এমন একটা দজ্জাল মেয়ে ঘাড়ে ঝুঁটে দিত যে সারা জীবন মাথার ঘাম পায়ের ঘাম একসাথে মিলেমিশে যেত। এই লোক বিয়ে করছে কি না জানলে উদ্যোগ নেওয়া যেত। এর চাইতে মধুর প্রতিশোধ আর হতো না। তবে যদি বিয়ে করে ফেলে সে অন্য কথা। পরক্ষণেই মনে হলো, এমন গোবর ভর্তি মাথা আর নাক ভর্তি ইগো, এই ব্যাটাকে বিয়ে করবে কে? এর কপালে বিয়ে নেই। আপনার মতো মেয়ের সাথে কথা বলতে আসাই ভুল হয়েছে। আমার চরম শত্রুরও যেন আপনার সাথে পরিচয় না হয়। রাত্রে ইচ্ছে করছিল নাকে ঘুষি মেরে পাঠিয়ে দিতে। সে টেবিল চাপড়ে গলা চড়িয়ে বলল, আপনার মতো মেয়ে মানে? ইমরোজের মুখে প্রায় চলে এসেছিল, মাথা মোটা। কিন্তু সে বাংলা শিক্ষক, একটা ভালো বাংলা গালি ব্যবহার করা উচিত বলে মনে হলো। শেষ মুহূর্তে নিজেকে সামলে নিয়ে বলল, সহমত জ্ঞানহীন। গাধারা সব সময় নিজেকে চালাক প্রাণী মনে করে আপনার মতো। তবে একটা জায়গায় ওরা এগিয়ে আছে আপনার চাইতে, ওদের মাথায় গোবর থাকে না। আপনি কি আমাকে অপমান করছেন? আপনি আমাকে ফুল দিয়ে বরণ করেছেন বুঝি? নিজের বেলায় 16 আনা। আপনি? আমি চলে যাচ্ছি, আপনার ফাইল ফেরত নিয়ে যাবেন। আপনার কাজ আমি করব না। ইপসিতা এবার কথা বলে উঠল। বাড়িতে রাত্রির কথায় বাবা মা গুরুত্ব দেয়, একে পড়াতে পারলে ভালো হতো, কিন্তু এখন যা হচ্ছে। ভাইয়া প্লিজ, কিন্ডার গার্ডেনের বাচ্চাদের মতো করছো কেন? আপু আপনি বসুন প্লিজ, আমি কথা বলছি। কথাটা রাত্রির কানেও গেল। ওর মনে হলো ভাইয়ের মাথায় গোবর ভরতে থাকলো, বোনটা একেবারে নিরেট নয়। নিজের বোনের দিকে তাকিয়ে গলায় অবিশ্বাস নিয়ে ইমরোজ বলল, ইপসি। ওর হাত ধরে ইপসিতা বলল, এমন করছো কেন ভাইয়া? আচ্ছা, যাচ্ছে। যাবার সময় ইচ্ছে করে গ্লাসের পানির কিছুটা রাত্রির দিকে ঢেলে দেবার প্রচেষ্টা করেছিল, কিন্তু গ্লাস উল্টে পানি গড়িয়ে ওর নিজের দিকে এলো, ফলে নিজেই ভিজে গেল, যেটা ওকে আরও তাতিয়ে দিল ভেতরে ভেতরে। ইপসিতা সবটাই বুঝলো। ভাইকে সে চেনে ভালো করে। রাত্রির প্রতি যে ওর মনে আকাশ প্রমাণ রাগ রয়েছে এটা স্পষ্ট। রাত্রির সাথে সব প্রশ্নের উত্তর দিল, খুব প্রফেশনাল আচরণ করতে শুরু করেছিল বলে সে আর ওদের কথা বলতে পারেনি। প্রশ্নোত্তর পর্বের মুড তৈরি হয়নি আর। রাত্রি বলেছে, আপনার বা আপনার বাসার অন্য কারো নাম্বার দিন। আপনার ভাইয়ের সাথে আমি জীবনও কথা বলতে চাই না। আজকের এই অ্যাপয়েন্টমেন্ট আমি অন্য দিন ফিক্সড করতে চাই। ইমরোজের কথা না বললেই নয়। সারা রাস্তা রাত্রি 14 পুরুষ উদ্ধার করতে করতে এসেছে। ইপসিতা বাসায় এসে দ্রুত নিজের ঘরে ঢুকাই উৎপলকে কল দিল। রেস্টুরেন্টের সমস্ত ঘটনা খুলে বলল। উৎপল প্রায় ধরা গলায় বলল, এখন কি হবে? কি হবে মানে? রাত্রি নির্ঘাত তোমার পেছনে ওর গোয়েন্দা লাগিয়েছে, কি হবে বুঝতে পারছো? ভালোই হবে, অন্তত তোমার তো লজ্জাবতী লতার মতো অবস্থা, বলতে তো কিছুই পারবে না, এভাবেই অন্তত জানো। জানলে কি হবে বুঝতে পারছো? এবার ইপসিতার কপালেও চিন্তার ভাঁজ। ইমরোজ 100 ভাগ বেঁকে বসবে, কি হবে? সারা রাত ধরে চিন্তা করে একটা সমাধান ইপসিতার মাথায় এলো। উৎপলকে বলল, উৎপল, লাঠি না ভেঙে সাপ মারার বুদ্ধি পেয়েছি। কি? ওদের সেটিং করিয়ে দিতে হবে। অফিসের জন্য তাড়াহুড়ো করে তৈরি হচ্ছিল উৎপল। ঘুম থেকে উঠতে দেরি হয়, প্রতিদিন দৌড়ের উপরে তৈরি হয়। কাঁধ আর কান দিয়ে মুঠোফোন ব্যালেন্স করে মোজা পড়ছিল সে কথা বলতে বলতে। ইপসিতার কথা শুনে ওর ফোন পড়ে যাচ্ছিল প্রায়। ভাইয়া আর রাত্রির প্রেম বা বিয়ে করিয়ে দিতে হবে।
হাত দিয়ে ধরে আবার কানে রাখলো। কি? এছাড়া আপাতত আর কোনো উপায় নেই। দীর্ঘ আলোচনার প্রয়োজন বোধ করলো দুজনেই। সমাধান তো একটা পাওয়া গেল, কিন্তু দুটো বড় প্রশ্ন থেকে গেল। বেড়ালের গলায় ঘন্টা বাঁধলেই নিষ্কৃতি মিলবে, সেটা তো নিশ্চিত। প্রশ্ন হলো ঘন্টাটা বাঁধবে কে? আরও বড় প্রশ্ন হলো বিড়ালের গলায় ঘন্টা বাঁধার উপায়টা কি? বহুত কলকাঠি নাড়তে হবে। উৎপল ভেবেচিন্তে জাহিদকে কল দিল। রাত্রিবিবাহ.com-এর গোয়েন্দা বিভাগ সেই সামলায়, সাথে ওর সবচাইতে কাছের বন্ধু। সূর্য আজকে কি পশ্চিম দিকে উঠল? অমাবস্যার চাঁদ দেখছে যে। উৎপল কড়া গলায় বলল, শালা, আমার জীবন মরণ সংকট, আর তুই আছিস অমাবস্যার চাপ নিয়ে। কেন দোস্ত, তোর কি হয়েছে? ক্যান্সার নাকি? বাসার সবাই জানে? মাথা মোটা, তুই এই বুদ্ধি নিয়ে গোয়েন্দাগিরি করিস কিভাবে? আরে বলদ, ওটা তো কথার কথা বলেছি। তাহলে ঝিরে কাজ তো দোস্ত। রাত্রি তোর কাছে ইস্পিতার বায়োডাটা দিয়েছে? আমার কাছে এখন 23টা বায়োডাটা আছে। আমি কি নাম মুখস্থ রেখেছি নাকি? এরপর বলল, আরে দাঁড়া দাঁড়া, মনে পড়েছে। হ্যাঁ দিয়েছে। ওটা আপাতত বন্ধ রাখতে বলেছিল আমাকে, সেই জন্য মনে আছে। মেয়েটার ভাই নাকি একটা গোয়ার গোবিন্দ, এমন লোকের ছায়াও রাত্রি মারাতে চায় না বলছিল। আবার একটু আগে কল করে বলল কাজ শুরু করতে। হঠাৎ আমাদের ক্লায়েন্টের খোঁজ করছিস কেন? এরপর নাটকে গলায় বলল, দোস্ত ছি, তুই পরকিয়া করবি? নাউজুবিল্লাহ, এসব কি ধরনের কথা? তাছাড়া এখনো বিয়েই করতে পারলাম না। গার্লফ্রেন্ড রেখে অন্যের প্রতি আগ্রহ দেখাচ্ছিস কেন তাহলে? আরে শালা, তুই আমার সামনে থাকলে এমন ঘাটটা দিতাম তুই প্যারালাইজড হয়ে যেতি। আন, তুমি করতে পারবা, আমি কইতে পারবো না, তাই না? আরে গাধা, ওইটাই আমার গার্লফ্রেন্ড। ও লা 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 লা। রোমান্টিক মুভির প্রেমময় দৃশ্যের ব্যাকগ্রাউন্ড মিউজিকে উঠল জাহিদ। উৎপল এবার প্রচণ্ড বিরক্ত হলো, বলল, শোন, রাত্রির কানে আমার নামটা যেন না চাই ইস্পিতার বয়ফ্রেন্ডের নাম হিসাবে। যেখানে ক্রিমিনাল ও নিজেই তার ক্রাইম অস্বীকার করছে, সেখানে আমি কেন রিপোর্ট করব না চান্দ? তুই করবি না? আমি আমার এমপ্লয়ের কাছে লয়াল, আমি কেন এটা করব? বন্ধুর জন্য এটুকু তো করতেই পারবি না? আমি না থাকলে তোর সাথে সত্যির বিয়েটা কে যেত? সেটা তো জানি, কিন্তু তুই একটু আগে আমাকে বলদ বলেছিস, গাধা বলেছিস, ভুলে গেলে? গাধাকে গাধা বলা অন্যায় নেই। তুই শুধু গাধা না, একবারে উৎকৃষ্ট প্রজাতির গাধা। কথাটা অবশ্য মনে মনে আওড়ালো, মুখে তেল মালিশ করলো। তেল না ঢাললে কাজ হবে না, এটা জানে। দোস্ত শোন না, তুই আমার একমাত্র কাছের বন্ধু। এই মুহূর্তে আমার ত্রাণকর্তা তুই, এমন করলে হবে? আচ্ছা একটু ভেবে দেখি। শোন, নেক্সট উইকে ওয়ারফেজের কনসার্ট আছে, সেটার টিকিট কেটে দিলে ভেবে দেখতে পারি। ওর এত সাধের উপার্জন। আমি ইনকাম করি তো তোকে কনসার্ট দেখাবার জন্য। তাইলে আমি আজকেই রাত্রিকে রিপোর্টটা পাঠিয়ে দিয়েছি। দোস্ত তুই এমন করিস কেন? আচ্ছা যা, টিকিট পাক্কা। এই না হলে দোস্ত, তোর মাথা বেহুদা খরচ। যাক, একটা চিন্তা মাথা থেকে নামলো। উৎপল লাঞ্চ আওয়ারে অফিস থেকে বেরিয়ে ক্যাম্পাসে এলো ইশরিতার সাথে জরুরি আলোচনার স্বার্থে। একটা ভয়াবহ মিশনে নামতে যাচ্ছে। তার রণকৌশল ঠিক না করে নামলে মাঠে মারা যাবে। প্রতিপক্ষ ভীষণ শক্তিশালী, তাই বাড়তি সতর্কতা অত্যন্ত জরুরি। ইমরোজ বসে পরের দিনের লেকচারের প্রেজেন্টেশন স্লাইড তৈরি করছিল। এর মধ্যে আনোয়ারা এসে পাশে বসলেন। কলেজটা তুলে বাড়িতে নিয়ে আসতে পারিস? কেন মা? বাড়িতে তোর সাথে একটু বসে দুদণ্ড গল্প করব, তারও তো জো নেই। ইমরোজ কোল থেকে ল্যাপটপ সরিয়ে রাখল। বলো মা, কি বলবে? হ্যাঁ, শুধু তোমাকেই তো বলতে হবে, তোর আমার সাথে গল্প করার তো কিছুই নেই। ইমরোজ মৃদু হেসে বলল, ঠিক আছে, এখন থেকে গল্প করবো তোমার সাথে। মায়ের মুখেও মৃদু হাসি ফুটল। হ্যাঁ রে,
কদ্দূর এগুলো ইপসির বিয়ের ব্যাপারে? ইমরোজের হাসি মিলিয়ে গেল। বেয়াদব মেয়েটার কথা মনে পড়ল। জানি না। জানিস না মানে কি? জানি না মানে জানি না। ওদের দিয়ে কেন করতে হবে? অন্য ঘটক দেখি। সে রাত্রির মুখদর্শন করতে চায় না। এটা কি বলিস ইমো? সারা দুনিয়া যেখানে ডিজিটাল হয়ে যাচ্ছে, আমরা কেন এনালগে পড়ে থাকবো? তাছাড়া ওদের রেকর্ড ভালো। উপরতলার শফিক ভাইয়ের ছেলের বিয়ে ওরাই করিয়ে দিয়েছে। খুব প্রশংসা শুনলাম। শুধু শুধু তো আর প্রশংসা করে না লোকে। যে মেয়ে পড়াশোনা নিয়ে মজা করে, উদ্ভট কথাবার্তা বলে সারাক্ষণ, তার তৈরি করা একটা প্রতিষ্ঠানের প্রশংসা ওর জন্য ঠিক হজমযোগ্য নয়, রীতিমতো অপাচ্য। শোন, ইপসির বিয়ে হলে এবার নিজের দিকে তাকা। ইমরোজ গোবেচেরা মুখ করে বলল, নিজেকে তো দেখিয়ে আয় নাই। তোর মাথায় কিচ্ছু নেই? লেকচারারের চাকরি কেমনে দিল তোকে? বলে তিনি উঠে চলে গেলেন। ইমরোজ বুঝতে পারল না ওর ভুলটা কোথায়। একবার মায়ের সাথে রাত্রি আপুকে দেখা করিয়ে দিলে, উস্কে দিতে পারলে খিল্লা ফতে। বাকি কাজ মা নিজেই করবে। এমন পরিস্থিতি তৈরি করবে ভাইয়া বাপ বাপ করে রাজি হয়ে যাবে। নিজের বুদ্ধিতে নিজের পিঠ চাপড়ে দিতে ইচ্ছে করল ইপসিতার। উৎপলের মুখের মেঘ আরও গাঢ় হলো। তাই দেখে ইপসিতা বলল, আইডিয়াটা দারুণ না? উৎপল এক রাশ বিরক্তি নিয়ে বলল, বহু আগে একটা জোক শুনেছিলাম। একজন লোকের একটা মেয়েকে খুব পছন্দ হয়েছে। সে এসে বন্ধুদের বলছে, জানিস ওর সাথে আমার বিয়ে 50% পাকা। বন্ধুরাও দ্বিগুণ উৎসাহ নিয়ে বলল, তাই নাকি? মেয়ে রাজি হয়েছে। এবার লোকটা আরও উৎসাহ নিয়ে বলল, আরে এখনও না, আমি 100% রাজি। এখনও রাজি হলেই হয়। উৎপলের কথা শুনে ইপসিতার মুখ কালো হয়ে গেল। কি বলতে চাও? তোমার ভাইকে না হয় আন্টি রাজি করলো, আমার বোনকে কিভাবে রাজি করাবো? তুমিও তোমার বাবা মাকে কনভিন্স করবে। তাছাড়া ও তোমার ছোট বোন, তোমারও একটা ভূমিকা আছে। উৎপল ছেলেবেলায় ভীষণ চুপচাপ ছিল, কারো সাথে সেভাবে মিশতে পারত না। ফলত দুরন্ত বাচ্চাদের কাছে মার খেয়ে বাসায় এসে কাঁদত। রাত্রি ওর 2 বছরের ছোট। ছোটবেলা থেকেই ভীষণ ডাল পিঠে ধরনের। সেও ভাইয়ের সাথে খেলতে যেত। একবার একজন ওর সামনে উৎপলকে মেরেছিল। রাত্রি চুপ থাকবে কেন? সে ব্যাগ দিয়ে ওই ছেলের মাথায় মেরেছিল। ভাইয়ের প্রতি তার অপরিসীম ভালোবাসা। আমরা আর ওদের সাথে খেলবো না ভাইয়া, তুমি আর আমি খেলবো। তখন থেকে 2 ভাই বোন পরস্পরের খেলার সাথে। একবার ওদের ভীষণ ঝগড়া হয়েছিল। রাত্রি জেদ করে বৃষ্টিতে ভিজেছিল। এরপর প্রবল জ্বর পাঠিয়েছিল। তখন ওর এত খারাপ লেগেছিল, অপরাধ বোধে ভুগেছে যে কদিন সে অসুস্থ ছিল। এরপর থেকে সে আর রাত্রির সাথে ঝগড়া করেনি। খুনসুটি হয়, কিন্তু সিরিয়াস ঝগড়া হয়নি আর। বোনের প্রতি ওর অপরিসীম ভালোবাসা, সহোদরার সমস্ত আবদার অনুযোগ সে হাসি মুখে মেনে নিয়েছে সবসময়। শুধু নিজের লাভ লাইফ নিয়ে কিছু শেয়ার করেনি, অন্য একটা কারণে। প্রথম কথা, ওরা ছোট বাচ্চা না যে একটা ধমক দিয়ে বিয়েতে রাজি করানো যাবে। ওর চাওয়া এখানে ইম্পর্ট্যান্ট। তাছাড়া কারো সম্পর্কে না জেনে তো বোনকে বিয়ে দিতে পারি না। আমার ভাই মোটেও ফ্যানলা নয়, হুটহাট রেগে যায়, কিন্তু মানুষ হিসেবে ওর মতো ভালো মানুষ খুঁজে পাওয়াই যাবে না। সহসা ফোঁস করে উঠল ঐশ্রিতা। ভারতী গর্বে চোখ চকচক করছে। তাছাড়া তোমার বোনের আমি খারাপ চাইবো, এটা কি করে ভাবলে তুমি? অভিমান চলল গলায়। উৎপল ওর হাতটা আলতো করে ধরে বলল, আরে আমি তাই বলছি নাকি? আমি জানি তুমি আমার সাথে জড়িয়ে থাকা সবকিছু ভীষণ আপন মনে করো। প্রেয়সীর মান ভাঙিয়ে বলল, তবে সবচেয়ে বড় জিনিস যা আমাদের বিবেচনায় রাখতে হবে তা হলো ওরা কেউ কাউকে পছন্দ করে না। ইপসিতা কাঁদো কাঁদো মুখে বলে উঠল, এখন তাহলে কি হবে? আমি তোমার বোনের ঠিক করা ছেলেকে বিয়ে করে সংসার শুরু করব? অসম্ভব। অনেকক্ষণ সময় নিয়ে ভেবে উৎপল বলল, একটা উপায় অবশ্য আছে। উৎসাহী হয়ে ইপসিতা বলল, কি উপায়? তাড়াতাড়ি বলো। বিয়েটা ওদের সামনে একটা চ্যালেঞ্জ হিসেবে দাঁড় করিয়ে দিতে হবে। মানে? ওদেরকে এমন পরিস্থিতিতে এনে ফেলতে হবে যেন দুজনই মনে করে ওদের বিয়েটা না হলে ওরা গো হারা হারবে। তখন দেখবে নিজেরাই কেমন সুর সুর করে রাজি হয়ে যায়।
আমরা জানি তো ওরা একজন হারতে পছন্দ করবে না। বিনা রণে নাহিদেব সুচার্গ মেদিনী মনোভাব ওদের, যা জেদি দুটোই। এবার মাথায় হাত দিয়ে ইপসিতা বলল, কিন্তু সেটা কিভাবে করব আমরা? সেটা এখনো ভাবিনি, তবে আজ থেকে আমাদের একটা নতুন মিশন শুরু হলো। মিশনটা স্পাত ধ্বংসকুল। ইপসিতা বলল। মিশন বিবাহ? উৎপল হেসে বলল, হ্যাঁ, দুটো বিয়ের। বিছানায় শুয়ে আকাশ পাতাল চিন্তায় ডুবেছিল উৎপল। দরজায় ঠক ঠক শব্দ শুনে সম্বিত ফিরল ওর। ভাইয়া আসবো? উৎপল উঠে বসতে বসতে বলল, আরে আয় আয়। রাত্রি এসে আশেপাশে পর্যবেক্ষণ করে বলল, অসময় শুয়ে আছো যে? এমনি মাথাটা একটু ধরেছে রে। তুমি শো, আমি বিলি কেটে দিই। উৎপল বালিশে মাথা রাখল। রাত্রি ভীষণ যত্ন করে চুলে বিলি কাটতে শুরু করলো। চোখ বুজে আসছিল ওর। হ্যাঁ রে, তোর বিবাহ.com কেমন চলছে? এখন তোকে বাসায় তেমন পাওয়া যায় না। চলছে বেশ, হাজারটা ঝামেলা সামলাতে হয়, খাটতে হচ্ছে বেশি, তবে আমি এনজয় করছি ভীষণ। শুধু অন্যের বিয়ে দিচ্ছিস, ঘরে যে আমরা দুজন আছি তাদের কি গতি হবে? রাত্রির হাত থেমে গেল। সে অন্তর্ভেদী দৃষ্টি মেলে ভাইকে দেখল, যেন ওর ভেতরের কথা মনে পড়ে যাচ্ছে। কি ব্যাপার ভাইয়া, কাহিনী কি ঝেড়ে কাশো তো? কি ঝেড়ে কাশবো? হঠাৎ বিয়ের জন্য উতলা হয়েছ? শুধু আমার কথা বললাম নাকি? তুই বিয়ে করবি না? কথা ঘুরাবে না তো, বলো। সত্যি তোর কথা বলেছিলাম, আর বড় ভাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? উঠে বসে বলল উৎপল। উত্তরে রাত্রি বলল, বড়রা যখন নিজের বিয়ের কথা বলতে সংকোচ বোধ করে, তখন ছেলেদের বিয়ের কথা বলে মনে করিয়ে দিতে চায় যে তার এখন বিয়ে করা দরকার। তুই সব জানতা শমশের? রাত্রি হেসে বলল, সব জানতে রাত্রি, আমার চকলেট কই? উৎপল বলল, তোর মান্থলি ইনকাম আমার স্যালারি চাইতেও কয়েক গুণ বেশি, তাও আমার কাছে প্রতিদিন চকলেটের আবদার করিস। আপোষ হয়ে গেছে, কিন্তু অভ্যাস পরিবর্তন করতে ইচ্ছে করে না। বড় হয়ে গেল, ছেলেবেলা গায়ে জড়িয়ে রাখতে ইচ্ছে করে। উৎপলের মুখে হাসি ফুটল। তার বোনটা বদলায়নি, একটু জেদি, কিন্তু ভেতরে এখনো একটা শিশু বাস করে। সে রাত্রির মাথায় হাত রেখে বলল, টেবিলে আছে। তোমার কাউকে পছন্দ হলে প্রপোজ করার আগে তাকে আমার সাথে পরিচয় করিয়ে দেবার কথা ছিল, তোমার মনে আছে তো? উৎপলের হাসি মুখে একটা চিন্তার ছায়া পড়ল। ইপসিতার সাথে ওর সম্পর্কটা হয়েছে আচমকা। ওরা কেউ কাউকে প্রপোজও করেনি। কিভাবে যেন দুজনেই বুঝতে পেরেছে পরস্পরের প্রতি পরস্পরের দুর্বলতা। যখন অনুধাবন করেছে ততদিনে ইপসিতাকে সে ভালোবেসে ফেলেছে। তখন রাত্রির সাথে দেখা করালে ওদিক থেকে যদি নেতিবাচক প্রতিক্রিয়া আসে, সে সহ্য করতে পারবে না। সেই জন্য ও রাত্রিকে বলার সুযোগ পায়নি। উৎপল কোনো রকমে বলল, রাত্রি চকলেট নিয়ে বেরিয়ে যাবার আগে আরেকবার উৎপলের দিকে তাকিয়ে যেন ওকে পড়তে চেষ্টা করলো। এরপর বেরিয়ে গেল। মা সত্যি সত্যি বড় খালামণির সাথে চলে গেছেন, তবে রাগ করে নয়, উৎপলের জন্য মেয়ে দেখতেন। বড় খালামণি দুঃসম্পর্কের ননদের মেয়ে। সে জাহিদকে কল দিল। জাহিদ ভাই, কি খবর? ভালো, তোর কি খবর? আমার আর খবর, শোনো, স্পিতা নামের যে ক্লায়েন্টের ফাইল আছে, ওখানে ওর ভাইয়ের ভিজিটিং কার্ড আছে, ওনার খোঁজখবর নিও তো। পাত্রে রেখে ওর ভাই নিয়ে পড়লে যে হঠাৎ? দরকার আছে, ওনাকে আমার সুবিধার মানুষ মনে হয় না। কাজ গুছিয়ে নেবার পরে বাকরা দিতে পারে, তাই নজর রাখা দরকার। ভেজাল লাগানোর ওস্তাদ বেটা। ঠিক আছে। আরেকজন বিষয়ে জানতে হবে। কে? ভাইয়া। কি? কেন? ওর আচার আচরণে ঘাবলা আছে মনে হচ্ছে। আর শোনো, একদম বন্ধু বন্ধু করে আমার কাছে গোপন করবে না কিন্তু। জাহিদ ভাবছে এটা জানলে উৎপলের মুখটা কেমন হবে। মজাই লাগছে ভাবতে। সে উচ্ছ্বসিত গলায় বলল, তুই উৎপলকে সন্দেহ করিস? ভালোর জন্য করতে হয়, বুঝলে? আজ ইপসিতা রাত্রির সাথে দেখা করতে এসেছে মাকে নিয়ে। সেদিন ওর নিজের নম্বরটা দিয়ে গিয়েছিল। মা প্রথমে আসতে চাইছিলেন না, ইমরোজকে নিয়ে যেতে বলছিলেন।
অগত্যা সেদিনে রেস্টুরেন্টের ঘটনা খুলে বলতে হয়েছে। সব শুনে মা হতাশ গলায় বললেন, হিমুকে নিয়ে আর পারি না, এর গতি কি হবে সেটাই ভাবি। ঈপ্সিতা কিছু একটা ভাবছে এমন একটা ভঙ্গি করে বলল, মা, আমার কিন্তু মেয়েটাকে ভীষণ পছন্দ হয়েছে। ইঙ্গিত বুঝতে পেরে তিনি বললেন, তাই নাকি? তাহলে তো যেতেই হয়। রাত্রি আনোয়ারাকে দেখে সালাম দিয়ে কুশল বিনিময় করলো। কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন ম্যাম? ও মা, আন্টি ডেকো আমাকে। আপনি আমাকে বোধহয় চিনতে পারেননি ম্যাম, আমি আপনার স্কুলে পড়াতাম। তিনি একটা বেসরকারি হাই স্কুলে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। 2 বছর ধরে অবসর নিয়েছেন। এবার ভালো মতো তাকিয়ে চিনতে পারলেন। অনেক স্টুডেন্ট ছিল তার, সবাইকে মনেও থাকে না, তবে রাত্রির মুখটা মনে আছে। ভীষণ দুষ্টু আর বুদ্ধিমতী ছিল। কিছু শিক্ষার্থী থাকে যারা পুরো ক্লাস মাতিয়ে রাখে, রাত্রি তেমনই ছিল। এক দেখায় ছেলের জন্য ওকে পছন্দ হয়ে গেল আনোয়ারার। তোমার মুখটা মনে আছে। তুমি বুঝি বিবাহ.com চালাও? বেশ ইউনিক আইডিয়া। ওদিকে রাত্রি ভাবছে, এমন হাসি খুশি একজন মজার মানুষের ছেলে কি করে অমন রামগরুদের ছানা হতে পারে। রসকসীন, কাঠখোট্টা, মাথা মোটা। ধন্যবাদ ম্যাম, দোয়া করবেন। অবশ্যই মা। সেদিন রাত্রে ঈপ্সিতাকে একটা ফর্ম দিয়ে দিয়েছিল প্রশ্নের, সেখানে ওর উত্তর লিখে এনেছে। কিছু মিথ্যে কথা লিখতে হচ্ছে ওকে নিজেদের ভালোর জন্য। আনোয়ারা ভাবছেন রাত্রিকে কিছু প্রশ্ন করবেন, কিন্তু প্রথম দিনে এসব প্রশ্ন করা ঠিক হবে না ভেবে আপাতত অন্য প্রসঙ্গে কথা বললেন। তোমার বাসায় কে কে আছে? মা, বাবা আর ভাইয়া। বাহ, তোমার বাবা মা কেমন আছেন? ভালো আছে। রাত্রি, আমার ছেলের কথা কিছু মনে করো না, ও কিন্তু খুব ভালো মানুষ। একবার যারা ওর সাথে মিশে যায় তারা বুঝতে পারে। প্লিজ ম্যাম, আপনি একদম এসব বলবেন না। ওনার জন্য আপনি এভাবে বলে আমাকে লজ্জা দিবেন না। যেটা হয়েছে সেটা একেবারেই ওনার আর আমার মধ্যে হয়েছে। এর জন্য আপনি বা স্পিতা চিন্তিত হবেন না। তবু মা তো চিন্তা হয়। এদিকে গো ধরেছে এখনই বিয়ে করবে না, বুড়ো হলে বিয়ে করবে বলো তো? যেখানে যাই বলে ইমরোজ বিয়ে করেছে। এত ভালো ভালো প্রস্তাব আসতো, ও রাজিই হতো না। এখন নিজেকে পুত্র দায়গ্রস্ত মা মনে হয়। ঈপ্সিতা দেখলো মা ওদের টোপ গিলে খেলতে শুরু করেছেন ওদের হয়ে। বেশ নাটকে একটা পরিবেশ তৈরি হয়েছে, এটাই সে চায়। তুলনামূলকভাবে রাত্রি আজ অনেক শান্ত, হয়তো শিক্ষক সামনে বলে। রাত্রির মনে হচ্ছে এই সুযোগ, ওই ছেলের ঘাড়ে যদি একটা খ্যাপা মোষ ঝুলিয়ে দেওয়া যায়। ম্যাম, আপনি একদম ভাববেন না। বিবাহ.com আছে তো, আপনি কেমন মেয়ে চান বলবেন। আমরা থাকতে কোনো পুত্র দায় কন্যা দায়গ্রস্ততা কিচ্ছু থাকবে না। এটা আমাদের প্রতিষ্ঠানের মটো। হ্যাঁ মা, এখন এটাই ভরসা। আগে ইপসির বিয়েটা দিয়ে দাও, পরে ওর ব্যবস্থাও করব। বাসায় ফিরে আনোয়ারা ঈপ্সিতাকে বললেন, ইমোর সাথে ওকে খুব মানাবে, কিন্তু আমার কেমন যেন লাগছে। ইমু কথায় কথায় রেগে যায়। সেদিনের ঘটনা শুনে মনে হলো রাত্রিও ছেড়ে কথা বলবে না। ওরা কি একজন আরেকজনের জন্য ঠিক হবে? মা টোপ গিলেছেন ঠিকই, আবার দ্বিধাও আছে। সে আরেকটু ধাক্কা দেবার জন্য বলল, মা, এটাই তো ভালো। শান্ত নিরীহ ধরনের মেয়ে ভাইয়ার রাগের কাছে পাত্তাই পাবে না। তোমাকে ছাড়া তো কাউকে ভয়টয় পায় না। এরকম কাউকেই দরকার। যেমন রোগ তেমন ওঝা দরকার, তাই না? নাইলে রোগ সারবে কিভাবে? এটা ঠিক বলেছিস। ভাইয়াকে রাজি করাও মা। এমন পারফেক্ট ম্যাচ আর কই বাবা। সারা জীবনের জন্য পুত্র দায়গ্রস্ত মা হয়ে থাকতে চাও? এই সুযোগ এটা কাটানোর। কিন্তু রাত্রি, ওর পরিবার, ওরা রাজি হবে কেন? ও তোমার স্টুডেন্ট ছিল মা, এখন তো তোমার জন্য সহজ হবে ওদের অ্যাপ্রোচ করা। আমরা একটা উপায় বের করে ফেলবো। এবার একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে তিনি বললেন, ইমো রাজি হবে না আর ঘাড় রাজি হবে। ছ্যাঁকা না খেয়েও দেবদাস সবার ভূত ওর মাথা থেকে হটাচ্ছি। ঈপ্সিতা আশান্বিত হয়ে নিজের ঘরে এসে উৎপলকে লিখল, মিশন বিবাহ প্রথম ধাপ সাকসেসফুল। ওদিকে
ইমরোজের পেছনে যে ষড়যন্ত্রের জাল রচিত হচ্ছে, তার সবচেয়ে আপন মানুষেরাই তাতে জড়িত, এটা সে গুণাক্ষরেও টের পায়নি। সে আছে আপন জগতে, নিজের খেয়ালে। ইমরোজ সবে ফ্রেশ হয়ে একটু বিছানায় গা এলিয়ে দিয়েছে, এর মধ্যে মায়ের আগমন ঘটল। ইমরোজ প্রমাদ গুনল। যখন তিনি তার কুখ্যাত ইমোশনাল ব্ল্যাকমেল করে কাজ হাসিল করতে চান, তখন যেমন অভিব্যক্তি তার মুখভাবে থাকে, এখনকার অভিব্যক্তি ঠিক তেমন। কি করছিস বাবু? গলায় মধু ঢেলে প্রশ্ন করলেন আনোয়ারা। ইমরোজ উঠে বসতে বসতে বলল, কিছু না মা, বসো, কি বলবে? আমি কিছু বলতেই শুধু তোর ঘরে আসি, এটা তুই বলতে পারলি? এটারই ভয় পাচ্ছিল সে, তটস্থ হয়ে বলল, সেটা আবার কখন বললাম? তুমি বসো না মা। আনোয়ারা ছেলের বিছানার পাশে বসলেন, এরপর বললেন, আজ রাত্রির সাথে কথা হলো। রাত্রি কে? চট করে ছেলের দিকে তাকিয়ে তিনি বললেন, রাত্রি কে মানে? আরে বিবাহ.com। এটুকু বলতেই মনে পড়ল রাত্রিকে, একটা চূড়ান্ত অভব্য মেয়ে। ও, সবসময় সবার নাম মনে থাকে নাকি? এখন থেকে মনে রাখবি। কেন, সে কি মহারানী ভিক্টোরিয়া নাকি বিল গেটস যে তার নাম মনে রাখতে হবে? যারা উপকার করে তাদের প্রতি কৃতজ্ঞ থাকতে হয়। ইমরোজ আতিপাতি করে খুঁজেও রাত্রি নামের মহা ঝামেলাবাজ মেয়েটি ওর কি উপকার করেছে মনে করতে পারল না। সে বলল, তা সে কি উপকার করেছে, নমুনাটা একটু শুনি। বলার পরে কিঞ্চিত বিস্মিত হলো। এভাবে কথা সে বলে না, সে অত্যন্ত ভদ্রভাবে ভদ্রলোকের মতো কথা বলে। ওই মেয়ের নাম মনে করতেই তার কথা বলার ধরন ওর মধ্যে চলে এলো নাকি সর্বনাশ। এটা কি ধরনের কথা ইমু? ও তোর একমাত্র বোনের বিয়ে দিচ্ছে, এটা উপকার নয়? বিয়ে দিয়ে দিক আগে, তারপর যত খুশি কৃতজ্ঞতা প্রকাশ করো। ওর একটা ছবি ঘরের দেয়ালে টাঙিয়ে রেখো। সেটা মন্দ হয় না, ওকেই বাসায় এনে রাখতে পারলে আরো ভালো হয়। ওকে বাসায় এনে রাখবে মানে? মানে আবার কি, একটা বাসায় অন্য একটা মেয়ে যেভাবে আসে সেভাবেই আসবে। ঘরে আমার একটা বিবাহ উপযুক্ত ছেলে আছে, সেও একজন প্রাপ্তবয়স্ক মেয়ে। ইমরোজের এতক্ষণ ক্লান্ত লাগছিল, চোখ বুজে আসছিল, কিন্তু মায়ের কথায় ওর ঘুম আর ক্লান্তি ঝপ করে কোথায় যেন হারিয়ে গেল। সে প্রায় চেঁচিয়ে উঠে আতঙ্কিত গলায় বলল, মা, এসব কি বলছো? ওই পাগল মেয়েকে ঘর আনার আগে আমাকে পাগলা করতে পাঠিয়ে দাও। আনোয়ারা পূর্ণ দৃষ্টিতে ছেলেকে একবার জরিপ করে নিলেন, এরপর হুমকি সুরে বললেন, শুনলাম ওর সাথে ঝগড়া করেছিস পায়ে পাড়া দিয়ে। ইপসির বিয়ে পর্যন্ত আরেকবার যদি আমার কানে এটা আসে, তোর গলায় ওকে ঝুলিয়ে তবে আমি দম নেব। বলেই উঠে চলে গেলেন। ইমরোজের হাত চলে গেছে ওর গলায়। এই গলায় ওরকম একটা মেয়ে ঝোলানোর চাইতে গলায় দড়ি দিয়ে ঝুলে যাওয়া ঢের ভালো বলে মনে হলো। কিন্তু এত দুর্মতি ওর হয়নি। মা নিশ্চয় ওকে কথার কথা বলেছেন। নিজের পেটে ছেলের সাথে এমন অবিচার তিনি করবেন না নিশ্চয়। করতে চাইলেও সে মানবে কেন? এসব সাত পাত ভেবে চিন্তাটাকে সরিয়ে রাখতে চাইলেও অবচেতন মন বোধহয় সেটাকে এত সহজে সরাতে পারেনি। তাই তো এমন ভয়ঙ্কর দুঃস্বপ্নটা দেখল। ওর এই ঘরটায় সুন্দর করে ফুল দিয়ে সাজানো, নিজের চিরচেনা ঘরটা অচেনা বলে মনে হলো। ওই তো একটা মেয়ে ঘোমটা দিয়ে বসে আছে। ইমরোজ এগিয়ে এসে বলল, তুমি কে? সে বরবেশে আছে, মেয়েটার বধূবেশ, তবুও এমন প্রশ্ন কেন করলো এটাই ভাবছিল। একটা চেনা কণ্ঠ ভেসে এলো, আমি রাত্রি। কথাটা কয়েকবার প্রতিধ্বনিত হলো কানে। এখানে কি করছো? এবার ঘোমটা সরিয়ে একটা নিরীহ মুখ বেরিয়ে এলো, কিন্তু যতই নিরীহ হোক চোখ দুটোতে আগুন। আমার তো এখানেই থাকার কথা। তুমি আজকে এই সুন্দর রাতে কিনা আমাকে ভুলে গেছো, এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। ইমরোজ আতকে উঠে বলল, শাস্তি মানে? রাত্রি এগিয়ে আসছে ওর দিকে। কি আশ্চর্য, ওর পায়ে যেন শেকড় গজিয়েছে, ওখানে গেঁথে আছে, 1 ইঞ্চি নড়তে পারছে না। রাত্রি স্লো মোশনে এগিয়ে আসছে, মুখে হিংস্রতা। ওর হাতে একটা ফুলের মালা। এটা কি ফুল সেটা চিনতে চেষ্টা করছিল, কিন্তু রাত্রি ওর কাছে এগিয়ে আসতেই ফুলগুলো মিলিয়ে গেল।
ভোজবাজির মতো। মালা কোথায়? ওর হাতে একটা দড়ি, ওর গলায় দড়িটা পেঁচিয়ে ধরে টানছে রাত্রি। এই পর্যায়ে ভয়াবহ আতঙ্কে ইমরোজের ঘুম ভেঙে গেল। ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। উঠে বসে লাইট জ্বালালো। না, ঘরটা ঠিকই আছে, ওর চিরচেনা ঘর। এখানে পেতনিরূপী কোনো মেয়েও নেই। এক গ্লাস পানি ঢকঢক করে খেয়ে পুরো ব্যাপারটা যে একটা বীভৎস স্বপ্ন, এটা ভেবে স্বস্তি পেল। মেয়েটার সাহস তো কম না। ওকে অপমান করে স্বাদ মেটেনি, আবার স্বপ্নের মধ্যে এসে জ্বালিয়ে মারছে। সে ওকে কিছুতেই ছাড়বে না। মায়া আজ বড় বোনের বাড়ি থেকে ফিরে এসেছেন। দুদিন ছিলেন না। এর মধ্যেই রান্নাঘরটা একেবারে গোয়ালঘর হয়ে আছে। চম্পা আজ আসেনি। এসব তাকে একা হাতে সামলাতে হচ্ছে। তিনি গজগজ করতে করতে রান্নাঘরটা ভদ্রস্ত করেছিলেন। তখন উৎপল এলো। মা, কি করো? তোর চোখ নেই? দেখতে পাচ্ছিস না কি করি? উৎপল বুঝলো হাওয়া গরম। সে বলল, মা, একটা কথা ছিল। বল, বলে ধন্য কর। উৎপল একটু ইতস্তত করল। এরপর বলল, মা, বলছিলাম কি, রাত্রি তো অনেক বড় হয়েছে। সেটা তোর এতদিনে চোখে পড়েছে? সব কিছুরই এমন উল্টো মনে বের করো না মা, ভালো কথা বলতে এসেছিলাম। এবার মায়া খানিকটা শান্ত হলেন। তিনি উৎপলের জন্য পাত্রী দেখতে গিয়েছিলেন। মেয়ে রাজি নয়, এতে তিনি অপমানিত বোধ করেছেন। তার অমন হীরার টুকরো ছেলে। বল, ওর বিয়ের ব্যাপারে কিছু ভাবছো? তোর সন্ধানে ভালো ছেলে থাকলে বল। আছে মা, কলেজে বাংলা লেকচারার, আমার একটা ফ্রেন্ডের বড় ভাই, ভালো ফ্যামিলি। ছেলের মা রাত্রির স্কুলের টিচার ছিলেন। তোর ফ্রেন্ড? ছেলে ফ্রেন্ড নাকি মেয়ে ফ্রেন্ড? মা, তোমাকে একটা ভালো ছেলের খোঁজ দিচ্ছি, আর তুমি কিনা আমার পেছনে পড়লে। আমার সবার পেছনেই পড়তে হয়। গায়ে গতরে যতই বড় হ, তোর মাথায় ঘিলো একটু কম আছে। বাপের ঘিলো পেয়েছিস কি না? নিজে নিজে ভুলভাল একটা মেয়ে ধরে নিয়ে এলি। এই যে বলে রাখলাম, আমি কিন্তু মানবো না। উৎপল যতটা সম্ভব গো বেচেরা মুখ করে বলল, কি যে বলো না মা, আমি খুব ভালো ছেলে। হলেই ভালো। তা ছেলের বাবা কি করেন? উনি অনেক দিন আগে মারা গেছেন। ও আচ্ছা, দেখি তুই খোঁজ খবর নে ভালো করে। ছেলে ভালো হলে আমাদের সমস্যা নেই। সমস্যা হলো মেয়েটাকে নিয়ে কি একটা প্রতিষ্ঠান চালায়, বিবাহ.com। নিজের বিয়েরই খবর নেই। উৎপল বেরিয়ে যাচ্ছিল, আবার ফিরে এসে কাঁচুমাচু মুখে বলল, মা, একটা কথা, এই কথাটা যে আমি তোমাকে বললাম, এটা আবার ওকে বলো না যেন। এখনই বলা দরকার নেই, সময় সুযোগ মতো বলো। বাইরে এসে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল উৎপল। মা কি করে যেন সবকিছু সন্দেহের নজরে দেখেন। আরেকটু হলে ধরা পড়েই যাচ্ছিল। রাত্রি গপগপ গিলছে। মা কড়া গলায় বললেন, তোর ট্রেন ছুটে যাচ্ছে, এত তাড়াহুড়া করছিস কেন? আস্তে খা। রাত্রি খাবার মুখে নিয়ে সেটা গলৎকরণ করে কোনো মতে হড়বড় করে বলল, আজ একটা বিয়ে আছে মা, বহুত ঝামেলা বাস পার্টি। ছেলের চাচা একটা খাটাস ধরনের মানুষ, তককে তককে আছে বিয়েটা ভাঙুল করার। আমাকে থামাতেই হবে। বিয়ে ভণ্ডুল করার ইচ্ছে থাকলে রাজি হয়েছিস কেন? যৌতুক আদায়ের ধান্দা আছে, পাত্রের গার্ডিয়ান সে। এই সুযোগে যদি কিছু হাতিয়ে নেওয়া যায়, এমন কত কাহিনী যে আমার ম্যানেজ করতে হয়। যন্ত্রে যেমন মাঝে মধ্যে গোলযোগ হয়, বিয়ে তো এমন গোলযোগ হয়। কত আজাইরা ঝামেলা যে এসে জড়ো হয়। বিয়ে.com না রেখে বিয়ে বিভ্রান্ত.com রাখিস তাহলে। এত গোলযোগ মেটাতে হয় যেহেতু, এসব মেটানোর ঘটকের কাজ নাকি? আমরা সাধারণ ঘটক নাকি ম্যাচ মেকার বলো? আমরা যে কার্যক্রম চালাই এসবও আগে কখনো শুনোনি। পার্থক্য কি? পার্থক্য বোঝানোর সময় নেই এখন। কাজ মিটিয়ে আসি, পরে বুঝিয়ে বলবো। বলে তার আঁচলে ভেজা হাত মুছে দৌড়ে রুমে ঢুকে ভ্যানিটি ব্যাগটা নিয়ে দৌড় দিল। রাত্রি, এটা কি বাজে অভ্যাস? কতবার না করেছি তোকে। রাত্রি অবশ্য কথাটা শোনার সময় পায়নি। উৎপলের বলা কথাটা মায়ার মনে ধরেছে। দুনিয়ার সব মানুষের বিয়ে দিতে হন্যে হয়ে প্রাণপাত করেছে, নিজের দিকে রজনী। নিজের একটা ঘর হলে মেয়েটা থিতু হবে, নইলে এমন উড়নচণ্ডী থেকে যাবে। মেঘে মেঘে বেলা তো হয়ে গেছে, এটাই সঠিক সময়। আর দেরি করা সমীচীন হবে না। উৎপলের বাবার সাথে কথা বলতে হবে।
ইমরোজ ওর এক পুরনো বন্ধুর সাথে দেখা করতে রেস্টুরেন্টে এসেছিল। সৌম্য দেশের বাইরে চলে গিয়েছিল, কিছুদিন হলো ফিরেছে। ইউনিভার্সিটি লাইফে নানান স্মৃতি রোমন্থন করতে করতে একসময় সৌম্য বলল, আমি থাকতে থাকতে বিয়ে করে ফেল, তাহলে তোর বিয়ে খেতে পারবো।